সুপার এইটে প্রথম দুই ম্যাচে ধুলোয় মিশিয়ে যাওয়ার পরও কিন্তু সেমিফাইনালের একটা শেষ সুযোগ ছিল, যেটি আসলে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এবং এই কারণে আপনার মনটা কিন্তু খারাপও হতে পারে, কিন্তু আমি বলবো এসব মন খারাপ করার কোনো কিছুই নেই এই ম্যাচে হারের কারণে। কারণ বাংলাদেশ যদি সেমিফাইনালে খেলতো, তাহলে এবারের আসরের সবচেয়ে অযোগ্য দলটা কিন্তু শেষ চারে খেলতো। কেন অযোগ্য বলছি জানেন? মানে ব্যাটে বলে খারাপ করার কারণে কিন্তু আমি বাংলাদেশ দলকে অযোগ্য বলছি না। আমি বাংলাদেশ দলকে অযোগ্য বলছি তাদের মানসিকতার জন্য। তারা মানসিকভাবে এখনো অযোগ্য বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য। যেই দলটি মানে আমরা জানি প্রথম দুইটা ম্যাচ বিগ ম্যাচ ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে, শেষ ম্যাচটা আমাদের একটা ইকুয়েশন দাঁড় করিয়ে দিয়েছে। আমরা আগে যাই করেছি না কেন, যেভাবেই হারি না কেন, এই ম্যাচে আমাদের জন্য একটা ইকুয়েশন ছিল যে আমরা শুরুতে ব্যাট করলে এক রকমের রান তাদেরকে আটকাতে হবে, এক রকমের ব্যবধানে জিততে হবে, এবং পরে ব্যাট করলে আমাদেরকে একটা লক্ষ্য দেয়া থাকবে যে ওই ওভারের মধ্যে আমাদের শেষ করতে হবে। এবং সেটাই কিন্তু এসছে যে 12 ওভার এক বলের মধ্যে আমরা যদি এই ম্যাচে জয় পাই, আমরা সেমিফাইনালে খেলবো। একটা আমাদের অনেক বড় একটা অর্জন, কিন্তু মানে সেই অর্জনটা আমরা নিতে পারিনি। মানে আমরা বিশ্বকাপে খেলছি, আমাদের 12 ওভার এক বলের মধ্যে জিততে হবে, আমরা সেমিফাইনালের মতন একটা টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবো, আমাদেরকে লর্ড বলছে, আমাদেরকে নিয়ে সমালোচনা করছে, আমরা এই সব কিছুর একটা চূড়ান্ত জবাব দেব, তার বিন্দু পরিমাণে কোনো কিছু কিন্তু আজকের এই ম্যাচে, বিশেষ করে মানে যখন বাংলাদেশের লক্ষ্যটা স্থির করা হয় যে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে, সেই সুযোগটার জন্য যখন আমরা খেলিনি, তখনই মনে হয় যে আমরা সবচেয়ে অযোগ্য একটা দল। বৃষ্টি আইনে এই ম্যাচে বাংলাদেশ হেরেছে 8 রানে, কয় বল বাকি থাকতে? 7 বল বাকি থাকতে। ম্যাচ শেষে প্রেস মিটে নাজমুল শান্ত বললেন যে আমরা শুরু থেকেই জয়ের জন্য খেলেছি। কেন? জয় কি পেয়েছি আমরা? জয় দিয়ে কি লাভ? এই ম্যাচে জয় দিয়ে আমাদের লাভটা কি? আমরা যদি জয়টা পেয়ে আমাদের যদি এরকম বিশ্বকাপের মতো মঞ্চে যদি আমরা যদি জয় পাওয়ার পর আমরা গ্রুপ পর্বে জয় পেয়েছি, সেটার একটা লাভ ছিল, আমরা সুপার এইটে এসেছি। এই ম্যাচে জয় দিয়ে আমাদের লাভটা কি? আমরা যদি এক বলে শেষ বলে এসে জয় পাই, লাভটা কি আমাদের? আমাদের দরকার ছিল 12 ওভার এক বলের মধ্যে লক্ষ্য পৌঁছানোর জন্য। সেইখানে পৌঁছাতে হলে আমাদেরকে মানে যে চেষ্টাটা করতে হবে যে আরো বড় কিছু অ্যাচিভ করার জন্য, সেই চেষ্টার ন্যূনতম আমরা কোনো কিছু করিনি। মানে তাহলে আপনাদেরকে মানে কেন আমরা যোগ্য দল বলবো, কেন আপনারা যোগ্য দল হিসেবে সেমিফাইনালে খেলবেন, বা আপনাদের বিদায়টা কেন অঘটন না? আপনারা যে আফগানিস্তানের কাছে হারলেন, এটা কিন্তু ক্রিকেট বিশ্বের কেউ বলছে না কিন্তু এটা একটা আপসেট। আপসেট বলছে কোনটা? অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে, আপনারা বিদায় নিয়েছেন, এটা কিন্তু কেউ বলছে না আপসেট। কারণ আপনারা সেভাবে নিজেদের যথার্থভাবে মানে নিজেদের সম্মানটা যে আপনারা পেতে পারেন, সেজন্য আপনারা কাজ করেননি। এই ম্যাচটা শুরু থেকেই কিন্তু মানে দাপট ছিল বোলারদের, আফগান ব্যাটসম্যানদের উপর। এবং গুরবাজ এখানে 43 রান করেছেন, তার স্ট্রাইক রেট মাত্র 78.18। এরপরে বাকিরা যারা ছিল তারা কিন্তু তেমন কোনো রান যোগ করতে পারেনি। প্রথম 10 ওভারে রান এসেছে মাত্র 58, আর পরের 10 ওভারে আফগানিস্তানের রান এসেছে 57। তো বলাই যায় যে মানে কিভাবে আফগান ব্যাটসম্যানদের একটু চাপের মধ্যে রাখা হয়েছিল। আমি আরেকটু স্পেসিফিকলি যদি বলি, আফগানিস্তান এই ম্যাচে শুরু থেকে নিয়ে যতবারই চাপে পড়েছে, তারা কিন্তু চেষ্টা করেছে বের হয়ে আসার। যেমনটা ধরেন আপনি যদি ধরি আমরা শেষ 6 ওভারের কথা, আফগানিস্তানের শেষ 6 ওভারের মধ্যে 15তম ওভার যদি বলি, সেখানে এসেছে 5 রান, 16তম ওভারে 8 রান 1 উইকেট, 17তম ওভারে 2 উইকেট 5 রান, 18তম ওভারে 1 উইকেট নিয়ে 6 রান, এবং 19তম ওভারে 1টি রান এসেছে। মানে মোট 5 ওভারে আপনার 25 রান গিয়েছে। আর ম্যাচে টোটাল ম্যাচে আপনি যে 5 উইকেট হারিয়েছেন, সেই 5 উইকেটও এই 4 ওভারের মধ্যে আপনি হারিয়েছেন, এই 5 ওভারের মধ্যে হারিয়েছেন। মানে 15 থেকে নিয়ে 15, 16, 17, 18, 19 এই 5 ওভারের মধ্যে আপনি 5টি উইকেট হারিয়েছেন। শেষ ওভারে এসে মানে 19 ওভারে আফগানিস্তানের রান 105 উইকেটে। শেষ ওভারে রশিদ খান 2টি 6 মারলেন, দলের রান গিয়ে দাঁড়ালো 115-তে। তো মানে এইখান থেকে যে স্পিডটা আফগানিস্তান নিয়েছে, মানে এই মানে বাংলাদেশের বোলাররা ভালো করছে নিঃসন্দেহে, কোনো কথা নেই। রিশাদ উইকেট নিচ্ছেন, মুস্তাফিজ উইকেট নিচ্ছেন, মানে কোনো নেই, তাদেরকে খেলতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু শেষ ওভারে এসে যেভাবে মোমেন্টামটা নিজেদের দিকে, আমরা একটু পর বোলিংয়ে নামবো, আমার টিমের স্পিডটা দরকার, সেই স্পিডটা বাড়ানোর জন্য
রশিদ খান যে 15টি রান যোগ করলেন সেটিই কিন্তু আফগানিস্তানের আমার কাছে মনে হয় যে তাদের জয়ের একটা ভিত গড়ে দেয় এবং তাদেরকে দেখে যে হ্যাঁ তোমরা পারবে। ওই সময়টাতেই আমার কাছে মনে হয়েছিল যে আফগানিস্তান যে কোনো কিছুই করতে পারে, কারণ তারা 100 রান পর্যন্ত 19 ওভার 5 উইকেট, তার আগের 2-3 ওভারে মানে তারা একটি বাউন্ডারি বেশি খেলতে পারছে না, রান আসছে 5 ওভারের শেষ 5 ওভারে মাত্র 25 রান, সেখানে শেষ ওভারে এসে 15 রান নিয়ে ব্যবধানটা তো এখানেই গড়ে দিল। এরপরে আসেন আমাদের ব্যাটিংয়ের বেলায়। এখানটায় লক্ষ্য ছিল কি, আফগানিস্তানের 115 রানের পরে আমাদেরকে জিততে হবে 12 ওভার 1 বলে, মানে 73 বলের মধ্যে আমাদের 116 রান করতে হবে। টি-20 টুর্নামেন্টে যে কোনো টি-20 ম্যাচে, সেটা ঘরোয়া বলেন বা আন্তর্জাতিক বলেন, 73 বলে 116 রান যে কোনো দলের জন্য মানে এটা মানে কোনোভাবেই, হাতে 10 উইকেট, কোনোভাবেই মানে অসম্ভব কোনো কিছু না। বড় বড় একটা লক্ষ্য, কিন্তু অসম্ভব তো না। ঠিক যেখানে আর যেই ম্যাচে এই ম্যাচে বাতাসের একদিকে ফ্লো দিয়ে আপনি খেলতে পারছেন, এমন না যে খেলতেও পারছেন না, সেখানে যদি আপনি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে তো আপনি শুরু থেকেই আপনি মানে নিজেকে হারিয়ে নিচ্ছেন, মানে আপনি ছোট দল হিসেবে কাজ করছেন, আপনি কোনো বড় দল না। আফগানিস্তানের থেকেও টি-20তে আমরা যে ছোট দল সবসময় বলা হয়, সেটাই কিন্তু আজকে আবারও একবার প্রমাণিত হলো। আমাদের আত্মমর্যাদাটা, আত্মবিশ্বাসটা আসলে কোথায় যে ঘাটতি, সেটাই আসলে মানে এই ম্যাচটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। অস্ট্রেলিয়াকে আফগানিস্তান যেখানে নাকানি চুবানি খেয়ে গেছে, আপনারা সেখানে ধুলোয় মিশিয়ে গেছেন, সেখানে আপনারা ভালো একটি বোলিংয়ের ডিপার্টমেন্টের ভালো একটি শুরুর পরেও কেন আপনাদের মধ্যে চেষ্টা ছিল না যে আপনারা 12 ওভার 1 বলের মধ্যে সেই টার্গেটটা চেস করবেন? এই জায়গাতেই তো আমাদের মেন্টালি, মানসিকভাবে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আপনারা অযোগ্য দল মানসিকভাবে, আপনারা টি-20-র সেমিফাইনালে, বিশ্বকাপের মতন আসরে সেমিফাইনালে খেলার যোগ্যতা কোনোভাবেই রাখেন না। লিটনের শুরুর পর মানে ভালোভাবে একটা বোঝাই যাচ্ছিল যে আমরা হয়তো বা 73 বলের মধ্যে একটা চেস করব। পুরো আসরটার মধ্যে এই ব্যাটসম্যানটা, ওপেনারটা অতটা ভালো করতে পারেনি, ডাক মেরেছে, মানে রানের খাতা খুলতে পারেনি, রান পেতে স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু আজকের ম্যাচে সে কিন্তু চেষ্টা করেছে, হ্যাঁ আউটসাইড এজ হয়েছে, পেছন দিয়ে চলে গেছে বা টাইমিং হয়নি, 2-1টা শট তো এরকম হয়েছেও, কিন্তু তারপরেও তার কিছু কিছু শট কিন্তু মানে আমাদেরকে আশা দেখিয়েছে যে আমরা পারি, আমরা পারবো। কিন্তু আরেক ওপেনার তানজিদ তামিম, প্রথম বল ফেস করছেন আপনি ফারুকিকে এর আগের ম্যাচে বিরাট কোহলি, রোহিতরা রীতিমতো সমীহ করে খেলেছে, আর আপনি তাকে ফেস করছেন, প্রথম বল ডাউন দ্য উইকেটে যে আপনি ব্যাট চালালেন। একই ভুলটা আপনি করেছেন নেপালের বিপক্ষেও। কেন? আপনাকে কি টিম ম্যানেজমেন্ট এই জিনিসটা কি ধরিয়ে দেয়নি, নাকি আপনাকে বলাই হয়েছে যে আপনি শুরু থেকে একদম প্রথম বলেই চার্জ করতে যাবেন? যান ঠিক আছে, কিন্তু বলের লাইন দেখে তো যাবেন। আপনার কি সেই অভিজ্ঞতাটাও হয়নি যে অফ স্ট্যাম্পের বাইরের বল আমার স্ট্যাম্পের দিকে আসতেছে, আমি সেটা মানে ফার্স্ট বল দেখেন, রোহিত বিরাটরাও তো মানে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, তারা তো শীর্ষস্থানীয় ব্যাটসম্যান এখন, তারাও তো দেখে খেলছে এই ফারুকিকে। আপনি মানে এত বড় ব্যাটসম্যান হয়ে গেছেন যে আপনি তাকে প্রথম বলেই হচ্ছে চার্জ করতে যাচ্ছেন কোনো দেখা ছাড়াই। এরপরে আসলে মানে আর কোনো কিছু বলার থাকে না, যেখানে মানে নেপালের বিপক্ষেও একই ভুল করলেন আপনি আফগানিস্তানের বিপক্ষে এসেও। এরপরে যদি যাই, মানে রশিদ খানের ওভারটা, মানে যেটা ব্যাটিং ওভার ছিল, সেটা যদি আফগানিস্তানের জন্য মানে জয়ের অন্যতম একটা ভিত হয়ে থাকে, বাংলাদেশের মানে হারের অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে আমাদের অধিনায়ক নাজমুল শান্তর আউটের ওভারটা। সেই ওভারটাতে কি হয়েছিল আমরা একটুখানি চোখ বুলাই। দ্বিতীয় বলটি খুব সম্ভব মানে একটি 4 মারলেন নাজমুল শান্ত সুইপ করে ডিপ মিড উইকেটের উপর দিয়ে বলা যায় না, সেটি ছিল ফ্ল্যাট, মানে ফ্ল্যাট গেছে এবং মানে কোনো ফিল্ডার থাকলেও সেটি 1 রান বা 2 রান হতো, কিন্তু ওইখানে কোনো ফিল্ডার ছিল না। রশিদ খান সেই বলটি দেখলেন যে লেগ সাইডে মারলেন, তার একজন ফিল্ডার মোহাম্মদ নবীকে তিনি ডিপ মিড উইকেটে নিয়ে আসলেন। সেটা আমরা স্ক্রিনে সবাই দেখলাম যে পুরো মাঠের লেগ সাইডে হচ্ছে আপনার 2টা ফিল্ডার আছে, আর অফ সাইডে 30 গজের মধ্যে সব ফিল্ডার আপনার ভিতরে। আপনি একজন ব্যাটসম্যান, আপনাকে বোলার খেলাচ্ছে, আপনি আগের বলে 4 মারলেন, তারপরের বল আপনি চেষ্টা করলেন একই জায়গায় খেলার, মিস টাইমিং হলো, গেল না। 3 নাম্বার বলটা আপনি কি একটু লেগে সরে এসে অফে অন্য কোনো জায়গায় খেলতে পারতেন না? এমনভাবেই মারলেন যে যেই ফিল্ডারটা মাত্র এসে দাঁড়ালো সেই ফিল্ডারের হাতেই আপনি দিয়ে বসলেন। কেন? মানে আপনার মানে
ক্রিকেটীয় সেন্স মানে অধিনায়ক হিসেবে আপনি কেমন করছেন সেটা তো আপনাকে বারবার করে দলের সবাই বাহবা দিচ্ছে, সবকিছুই মানে ভালোভাবেই যাচ্ছিল। আপনি সবার কথা শোনেন, সবাইকে অনেক টেক কেয়ার করেন। নিজের টেক কেয়ারটা কেন করছেন না? এই জিনিসটা, এই শটটা, এই মোমেন্টে, এই ক্রুশাল মোমেন্টে একজন অধিনায়ক হিসেবে আপনি কিভাবে খেলতে পারলেন? যাই হোক, ওই ওভারে পরের বলেই হচ্ছে মানে সাকিব আল হাসান যেভাবে ক্যাচটি দিয়ে বসলেন সেটিও আরেকটি প্রশ্ন তৈরি করে। কারণ আপনি বিশ্বসেরা অলরাউন্ডার, আপনি দাপট দেখিয়েছেন বল হাতে, দাপট দেখিয়েছেন ব্যাট হাতে। বল আসলো, আপনি প্রথম বল, হ্যাঁ বোলার আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করবেই, কিন্তু আপনি বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে সেখানে কিভাবে ধোকা খেয়ে গেলেন? আপনাকে বল সামনে ফেলেছে, আপনি এভাবে যদি ধোকা খেয়ে যান, মানে অনেকটা বলা যায় যে আমরা সাকিব আল হাসানের শেষ একটা শট দেখে ফেললাম আর কি বিশ্বকাপে। এরপরে আসলে দেখতে পাবো কিনা সেটারই একটা আক্ষেপ থাকবে। তবে এটা আমি আমার মতো বলা মতে যে আমার কাছে মনে হয় এটা হচ্ছে সাকিব আল হাসানের বিশ্বকাপের সবচেয়ে শেষ একটি শট। এরপর আর কখনো ব্যাট হাতে টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব এভাবে ফিরবেন কিনা, বা আদৌ দলে জায়গা পাবেন কিনা, বা খেলতে চান কিন্তু তিনি খেলবেন কিনা, ফর্মে ফিরবেন কিনা, সেটি কিন্তু বড় প্রশ্ন থেকে যায়। তানজিদ তামিম, শান্ত, সাকিব আউট হবার পরও কিন্তু আমাদের সেমি স্বপ্নটা ভালোভাবেই টিকে ছিল। পাওয়ার প্লে শেষ হবার পর বাকি ছিল আর 37 বল, সেখানে আপনার লাগতো 70 রান 37 বলে, মানে পাওয়ার প্লে শেষ হবার 6 ওভার পর বাকি 6 ওভার 12 ওভার 1 বল, যেহেতু আমি 1 বল এক্সট্রা সহ ধরেছি, 37 বলে আপনার লাগতো 70 রান। তাহলেই আপনি কিন্তু সেমিফাইনাল, মানে প্রতি বলে 2 রান। টি-20তে আপনার বাঁচা মরার লড়াই, আপনি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবেন, আপনি কেন সেই টার্গেটে যাবেন না? সেখানে উইকেট আছে আপনার 7টি, আপনি তো গেলেনই না। সৌম্য রশিদের বলে যেভাবে বোল্ড হলো, হৃদয় নামার পর চেষ্টা করলো ব্যাক টু ব্যাক 2টি 4 মেরে, এবং সেখানে মানে তারপরে যেভাবে আউটগুলো হলেন তারা। আপনি যদি বড় শট খেলতে গিয়ে, মানে মাহমুদুল্লাহর কথা মনে আসছে নিশ্চয়ই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় শট মেরেছেন, বাউন্ডারিতে ক্যাচ পড়েছে। গতকালকে একই রকমভাবে কিন্তু একটি ক্যাচ ধরেছেন অক্ষর প্যাটেল, বাউন্ডারি লাইনে দুর্দান্ত একটি ক্যাচ ধরেছেন অস্ট্রেলিয়ার। তো সেখানে আপনি কিন্তু ওটা কিন্তু চেষ্টা বলা যায়, ওখানে কিন্তু ব্যাটসম্যানের কোনো ত্রুটি নেই, কিন্তু আপনি এই জায়গায় এরকম কোনো শট খেলতে গিয়ে কিন্তু আউট হননি। মানে আপনি ব্যাট প্যাডের মাঝখানে আপনার 2টা বল 3টা বল যাওয়ার মতো জায়গা থাকছে, আপনি বোল্ড হচ্ছেন, আপনি বলের লাইনে না যে অন্যদিকে শট খেলছেন, আপনার অফসাইড খালি, আপনি লেগ সাইডে শট উঠিয়ে দিয়ে আসছেন কেন? এটাই কি আসলে মানে আমাদের এই চর্চাটা থেকে আমরা কবে বের হব? বলার বল করছে লেগ স্ট্যাম্পে, আপনাকে কেন সেটাই বা হাতে দিতে হবে? মানে অন্য কিছু এখানে কিন্তু সন্দেহের মতনই কিন্তু কাজ করে, যে আমি দেখছি 2টা ব্যাটসম্যান আছে, 2টা ফিল্ডার আছে ও পাশে, আমাকে লেগ সাইডে আমাকে খেলালো, আমি সেটা উঠিয়ে দিলাম, আগের বলটাও খেললাম কিন্তু সেটা নিচে, এই বলটা একদম পুরো ক্যাচের মতন করে। এটা কিন্তু অন্য কিছুর ইঙ্গিতও দেয় অনেক সময়। যাই হোক, 25 বলে 53 রান বলেন, 19 বলে 43 রান বলেন, বা 13 বলে 39 রান, এইগুলো কোনো ডিজিটই কিন্তু টি-20তে অসম্ভব কোনো কিছু না। যে কোনো দলই যদি বাঁচা মরার এরকম পর্যায়ে থাকে, যদি আপনি নেদারল্যান্ডস বলেন বা আয়ারল্যান্ড বলেন, তারাও কিন্তু এরকম টার্গেট কিন্তু চেসের জন্য আপ্রাণ চেষ্টা করবে, যে আমার মানে কোয়ালিফাই করতে হলে, আমি পুরো ম্যাচটা হারি জিতি বাদ, আমাকে কোয়ালিফাই করতে হলে আমাকে 25 বলের মধ্যে 53 রানে যেতে হবে। আমি বাকিটা আমি মানে গোনাই ধরলাম না, আমি আউট হয়ে গেলাম, কিন্তু আমি চেষ্টা তো করেছি। কিন্তু আপনি চেষ্টা করলেন কি? ম্যাচ জেতার জন্য। আপনি যদি এই চেষ্টাটা করতেন, আপনারা জানেন মানে যদি আরো বড় ব্যবধানে হারতেন, যে অনেক বড় ব্যবধানে হারলাম এই চেষ্টা করে, যে আমরা 12 ওভার 1 বলের মধ্যে জিতবো, তাহলে কিন্তু আপনারা কিছু আজকে হারার পরেও কিন্তু আপনারা দেশে হিরো হয়ে যেতেন। সেই জিনিসটা তো হলোই না, মানে উল্টো হচ্ছে আমরা শেষ মুহূর্তে এসে আফগানিস্তানের কাছে হারলাম। মানে হারলাম জিতলাম সেটা নিয়ে আমার আসলে কোনো কিছু কাজ করেনি, কারণ হচ্ছে 12 ওভার 1 বল পার হওয়ার পর কে হারলো ম্যাচে, কে জিতলো, অস্ট্রেলিয়া যেতে পারলো কি পারলো না, সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো মাইনে রাখেনি। আমার কাছে মনে হয়েছে যে 12 ওভার 1 বল পার হওয়ার পর আমি উঠে গেছি, যে আর কি দেখবো, বাংলাদেশ তো আর নাই, জিতলে সেই জয়ের লাভ কি? সেই জয়ের কোনো মূল্যায়ন আছে? সেই জয়ের মানে যদি মূল্যায়ন থাকতো যে হ্যাঁ আমি
যেমনটা গ্রুপ পর্বে জিতেছিলাম, শেষ ম্যাচে সুপার 8 এসেছি, এই ম্যাচে জিতলে 12 ওভার 1 বলের মধ্যে জিতলে আমার একটা মানে সেমিফাইনালে খেলবো, আমার একটা অ্যাচিভমেন্ট হবে, সেই মূল্যায়নটা তো ছিল না। সেই মূল্যায়নটা থাকলে আমি অবশ্যই মানে এই ম্যাচের জয়ের জন্য আমি মানে আকুলভাবে অপেক্ষা করতাম। কিন্তু শেষ দিকে আপনারা যা করেছেন সেটা আসলে কোনো মাইনে রাখে না, কোনো কিছুই না। বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে মানে এটা কতটুকু অবদান রাখবে বা কোনো কিছু হবে কিনা, কোনো অর্জন নেই, কোনো কিছু নেই। টানা 3টি ম্যাচ আমরা হেরে বিদায় নিয়েছি, এটাই। 12 ওভার 1 বলের পর আপনি জয় পেলেও আমি বলতাম যে আমরা টানা 3 ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছি। এবং এই চর্চাটা, এই মানসিকতাটা আমাদের কবে পরিবর্তন হবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। কারণ আমাদের হাতে সুযোগ এসেছিল, আমরা সেই সুযোগ সদ্ব্যবহার করতে পারিনি। আমাদের হাতে মানে হাতে তুলে দেওয়ার সুযোগ ছিল। অস্ট্রেলিয়ার মতন দল আমাদের উপর নির্ভর করছিল যে তারা যাবে কিনা, মানে তারা তো আমাদের উপর নির্ভর করছিলই, আমাদেরও সুযোগ ছিল যে তাদেরকে বাদ দিয়ে, অস্ট্রেলিয়া আফগানিস্তানকে বাদ দিয়ে আমরা হচ্ছে সেমিফাইনাল খেলবো। সেই স্বপ্নটা আপনারা পূরণ হতে দেননি। এখন আবারও যদি আমাদের লক্ষ্যটা হয় নেক্সট ওয়ার্ল্ড কাপ, তাহলে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা কি করব সেই অপেক্ষার জন্যই থাকতে হচ্ছে। অলক হাসান, যমুনা স্পোর্টস।